ভদ্রতা মানে আমাদের দুর্বলতা নয়, ভারতবর্ষ দুর্বল দেশ নয়, পরমাণুতে এগিয়ে ভারতবর্ষ দুর্বল দেশ নয়। ওরা বুঝতে হবে, বাংলাদেশের যারা শাসক দল ইউনিট সরকার, তাকে বুঝতে হবে যে যে বকলমে পাকিস্তানের সাথে মিশে গিয়ে গিয়ে পাকিস্তানের সাথে আলোচনা করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সেটিং করে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, ভারতবর্ষের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করার চেষ্টা। 1 মিনিট লাগবে ইউনিট সরকারকে সেখান থেকে সরে যেতে, 1 মিনিট লাগবে ভারতবর্ষ যদি চায়। কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আরও একটি প্রবাদ বাক্য আছে, কি বলুন তো? লোভে পাপ, পাপে মৃত্যু। কেন এই দুটো শব্দ দিয়ে শুরু করলাম? তার কারণ আপাতত আপনারা দেখতে পাচ্ছেন চুরি করছে বাংলাদেশ। কেন আজ বলছি বলুন তো? দেখবেন আবার বাংলাদেশের দর্শক যারা আছেন তারা আবার খেপে যাবেন না। তার কারণ আপনাদের তো আবার অনেক সময় মনে হয় বাংলাদেশ নিয়ে আমরা কুচ্ছা করছি, বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছি। কিন্তু দাদা কি করছেন বলুন তো? ভারতে ঢুকে ভারতের জিনিসপত্র নিয়ে লুটপাট করছেন। এতদিন কিছুদিন আগে হাসিনা সরকারের সময় আমরা দেখেছিলাম, হাসিনা সরকার যখন পতন হচ্ছে তখন তার সাম্রাজ্যে গিয়ে রীতিমতো তার অন্তর্বাস থেকে শুরু করে হাঁস সব কিছুই আপনারা লুটপাট করছিলেন। এবার তো ভারতে ঢুকে ভারতের ফসল চুরি করছেন আপনারা। দাদা বলছি, বাংলাদেশে কি খাবারের অভাব পড়লো? ইউনূস সরকার কি দিন দিন ভুলে যাচ্ছে যে না, ভারতের সঙ্গে বাংলাদেশের যদি মৈত্রীর সম্পর্ক থাকতো তাহলে হয়তো এই ধারণাই আসতো না, চুরিই করতে হতো না। আরে বাবা, চেয়ে নিতে পারতেন আমাদের থেকে, আমরা দিয়ে দিতাম। চুরি করতে গেলেন কেন? চুরি করছে বাংলাদেশ কেন বলছি বলুন তো? হঠাৎ করে আচমকাই চেঁচামেচির পরে সরাসরি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে গেলেন। আচ্ছা, গত কিছুদিন আগে আপনারা দেখেছিলেন না, আমাদের ফ্যাক্টরি বাংলায় ত্রিপুরাতে বিএসএফ জওয়ানের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছিল। কারা করেছিল? পাচারকারীরা। এবার তাদের বক্তব্য হচ্ছে পাচারকারীদের পাচার করতে দিতে হবে এবং যারা অনুপ্রবেশকারী রয়েছেন তাদের অনুপ্রবেশ করতে দিতে হবে, তাহলেই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা মৈত্রীর সম্পর্ক হবে। আহা হা, কি সুন্দর ব্যাপার। তাই জন্যই হয় তাহলে ভারত আর বাংলাদেশ আলাদা আলাদা রাষ্ট্র হতো না দাদা। আর তার থেকেও বড় কথা, এই দিনের পর দিন আপনারা চুরি করে যাবেন, অনুপ্রবেশ করবেন, পাচার করবেন, আর ভারত শুধু বসে বসে দেখবে। তাই জন্যই বললাম, লোভে পাপ, পাপে মৃত্যু। মাথায় রাখবেন, লিমিট দিনের পর দিন ক্রস করছেন আপনারা। আরে বাবা, ভারতের সঙ্গে বাংলাদেশের যদি সম্পর্ক খারাপ হতো তাহলে এখনো পর্যন্ত ভারত বাংলাদেশকে একটি টু শব্দ পর্যন্ত করেনি। উল্টে ভারতের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত বলছেন, স্বয়ং বিদেশ সচিব যখন যাচ্ছেন বারবার করে বলছেন, একেবারে শান্তির বার্তা দিচ্ছেন তারা। বারবার করে বাংলাদেশকে বলছেন যে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে, ভালো করতে হবে। আমরা বুঝি না হাসিনা রয়েছেন নাকি ইউনূস রয়েছেন, প্রসঙ্গ ওঠে বাংলাদেশের রাষ্ট্র চলছে, সেই রাষ্ট্রের সাধারণ মানুষের সঙ্গে ভারতের সাধারণ মানুষ তারা প্রত্যেকে মৈত্রীর সম্পর্ক রাখে, সৌহার্দ্যের সম্পর্ক রাখে। আর সেই জায়গায় সহানুভূতি তো দূর, আমরা তো এখন ভাবছি আপনারা চুরি করছেন কেন দাদা? চেয়ে নিন না, চেয়ে দিয়ে দেবো ভারত থেকে বাংলাদেশে যা কিছু হোক না কেন, কিন্তু আপনাদের যদি না খেয়ে মরে যান তাহলে তো আমাদের দিতেই হবে দাদা। তার কারণ আমরা তো বড় দাদা হই, আপনারা তো ছোট দাদা, তাই না? তাই জন্যই তো আপনারা চুরি করছেন বড় দাদার বাড়িতে এসে। কিন্তু মাথায় রাখবেন, চুরিটা বেশি দিন চলবে না। বিএসএফ রয়েছে এবং মাথায় রাখবেন বাংলাদেশের বিজিবি যারা যারা রয়েছেন তাদের সামনে এইসব পাচারকারী অনুপ্রবেশকারীরা দিনের পর দিন তাদের লুটপাট চালানোর চেষ্টা করছেন, তাদের সামনে করছেন। কাদের সামনে? বিজিবির সামনে। তা সত্ত্বেও বিজিবি শুধুমাত্র ঠুটো জগন্নাথের মতো একটি আগ্নেয়াস্ত্র ধরে রেখেছেন, কিন্তু তাদের আগ্নেয়াস্ত্র বোধহয় হয় সম্ভবত বুলেট নেই, অথবা তারা বুলেট চালাতে জানেন না। এখন জানি না কোন ঘটনাটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে। কার্যত সীমান্তে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে ইউনূস সরকার এবং তার সঙ্গে সঙ্গে ইন্ধন যোগাচ্ছেন, কার্যত ইন্ধন যোগাচ্ছেন। মৌলবাদীদের আস্ফালন বাড়ছে দিনের পর দিন। সীমান্তবর্তী এলাকাগুলো একবার দেখুন, আরও একবার দেখাবো। দেখুন 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 ছবিটা একবার দেখুন ভালো করে। মেখলিগঞ্জ, কোচবিহার, বৈষ্ণবনগর, মালদা এবং তার সঙ্গে সঙ্গে উনকোটি সীমান্ত ত্রিপুরা, কাঁটাতারের বেড়া দিয়ে বিক্ষোভ সীমানায়। এই প্রত্যেকটি জায়গাতে তিনটি সীমান্তে, যা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, মেখলিগঞ্জ, কোচবিহার এবং বৈষ্ণবনগর, মালদা এবং উনকোটি সীমান্ত ত্রিপুরা, ঠিক এই তিনটে জায়গাতে ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া নিয়ে বিক্ষোভ হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এবার প্রশ্ন, কাঁটাতারও আপনারা লাগাতে দেবেন না। কাঁটাতার লাগাতে গেলেও আপনাদের নানান রকম কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে ভারতকে। আবার আপনারা অনুপ্রবেশও করবেন, পাচারও করবেন, আবার হই হট্টগোল করবার চেষ্টা করবেন, দা হাসুয়া সব নিয়ে চলে আসছেন। রাষ্ট্র চলছে নাকি মৌলবাদী হাস্ফলন বুঝতেই পারছি না আমরা।
না হলে দা হাসুয়া সব নিয়ে আপনারা চলে আসছেন। বিজেপির ঘাতে একটি আগ্নেয়াস্ত্র থাকছে, কার্যত ঠুটো জগন্নাথ, তা কোনো কাজই করছেন না। দা হাসুয়া নিয়ে আপনারা আপনাদের ত্রাস দেখানোর চেষ্টা করছেন। আমি তো বুঝতে পারি না, আমার মনে হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু এবং মূর্তি রহস্য গল্পটা বোধহয় আপনাদের পড়া হয়নি। সেখানে স্পষ্টত কাকাবাবু বলেছিলেন, বিশেষ করে যখন মূর্তি চুরি করতে যাচ্ছেন সেই সময়তে বলেছিলেন যে আপনি যে দা দিয়ে আঘাত করতে আসছেন, বুলেটের জোর তার থেকেও তো বেশি। আরে বাবা, দায়ের থেকে বুলেটের পাওয়ার তো বেশি হবেই রে বাবা, এটা তো বোঝা উচিত। তা সত্ত্বেও আপনারা দা নিয়ে চলে আসছেন, সত্যি বাবা। এই জায়গায় একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা। সীমান্ত টপকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক। সেই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। তাদের ধাওয়া করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় মানুষজনও ছুটে আসেন। বিএসএফের তাড়া খেয়ে পালিয়ে যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। না, প্রথমবার নয়, বারংবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করার চেষ্টা করছে। অনুপ্রবেশ বললেও বোধহয় ভুল হবে, বরং বলা ভালো পাচারকারীর দল। কখনো ত্রিপুরায়, কখনো বাংলায়। পাচারকারীর দল বিএসএফের হাত থেকে রাইফেলও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার তো হাসুয়া নিয়ে চলে এসেছে। শুধু তাই নয়, আচমকায় ভারতে ঢুকে ফসল চুরি করে নিয়ে যায়। এর কোন রূপ বাংলাদেশের? ইউনূস সরকার যুদ্ধের মহড়া তৈরি করতে পারে, খাবার জোগাড় করতে পারে না। ক্রমাগত ইউনূস সরকারের উস্কানির ফসল আজকের এই ছবি। কার্যত দা হাসুয়া নিয়ে এবারেও বিজেপির সামনে চেঁচামেচি করতে করতে ভারতে অনুপ্রবেশ। উন্নতির দিকে অগ্রসর হয়, এগিয়ে যায়, নতুন যা কিছু ভালো সেসব কিছুকে ধারক এবং বাহক হয়ে বজিয়ে রাখতে। কিন্তু মৌলবাদীদের আস্ফালন ইউনূসের উস্কানি, মৌলবাদী তোষণ এবং পোষণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ধারক বাহক, যেখানে শুধুই রক্ত, গুলি, হত্যা, নৃশংসতা। এই নতুন বাংলাদেশ যা চুরি করে রাষ্ট্রের নাম উজ্জ্বল করছে। অঞ্জন দাসের রিপোর্ট, 5 টিভি বাংলা। না, এতদিন শুনেছিলাম রাষ্ট্র নাকি উন্নয়ন করে তাদের নাম উজ্জ্বল করেন। আপনারাও তো তাই জানতেন, আমি তো অন্তত তাই জানতাম। অন্তত সব প্রগতিশীল দেশে তো তাই হয়। কিন্তু বাংলাদেশ বোধহয় নিজের রাষ্ট্রকে একটু বেশি স্বনামধন্য করবার চেষ্টা করছেন। ওই যে হয় না, দুটোই খ্যাত, শুধুমাত্র বি আর কুয়ের পার্থক্য। কেন বললাম? একটি বিখ্যাত, একটি কুখ্যাত। এবার রাষ্ট্র কোন আখ্যা নেবে, কোন আখ্যায় খ্যাত হবেন, এটা রাষ্ট্রের উপর নির্ভর করে। যেমন আমাদের ভারত, আমরা বিখ্যাত হওয়ার চেষ্টা করি, এখনও পর্যন্ত সৌহার্দ্য দেখাচ্ছি, সহানুভূতি দেখাচ্ছি। আরও একবার বলি, সহানুভূতি দেখাচ্ছি। আর বাংলাদেশ কুখ্যাত হওয়ার চেষ্টা করছে। সে কি চুরি করতে আসছে। খুব খারাপ লাগছে আমাদের, সত্যি খুব খারাপ দিন এসছে রাষ্ট্রে। না হলে এইভাবে কেউ চুরি করে? দিনে দুপুরে এসে চুরি করছে, তাও আবার সাধারণ মানুষের জিনিস, ফসল কেটে নিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না হাসবো নাকি কাঁদবো, কি জানি। দিনের পর দিন যে ঘটনা ঘটছে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে, বিশেষ করে মৌলবাদীদের আস্ফালন তো বাড়ছেই, দিনের পর দিন বাড়ছে। আমরা তো এটাও বুঝতে পারছি না আদৌ ইউনূস সরকার দেশ চালাচ্ছেন নাকি মৌলবাদী চালাচ্ছেন। এবার আবার এই বিষয়ে বললে পরে বাংলাদেশের অনেক কট্টরপন্থী আসবেন, মৌলবাদী আসবেন, তারা বলবেন বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা কেন। বিশ্বাস করুন দাদা, এরপরও আপনারা বলবেন বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা, তার কারণ আমরা বাংলাদেশ নিয়ে শো করছি। আরে বাবা, আপনারা নিজেরাই চুরি করতে আসবেন ভারতে, আর তারপর আপনাদের নিয়ে শো করবো না? কি ভাবছেন প্রায়োরিটি দিচ্ছি? স্লোগান দিচ্ছি, শাউটিং করছি, লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি সাবধান থাকুন, দূরে থাকুন, অন্তত অনুপ্রবেশটা করবেন না, লাগলে চেয়ে নিন, দেবো, আরও দেবো। চুরি করছেন কেন দাদা? সে কি? বেশ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা পর্ব চালিয়ে যাব। আমাদের সঙ্গে যারা যারা এই মুহূর্তে যারা যারা জুড়ে গিয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক, বিজেপি মুখপাত্র, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের চারজনকে স্বাগত রাইট টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। না, আমরা আজকে বাংলাদেশের কাউকে রাখিনি, ইচ্ছে করেই রাখিনি। তার কারণ বাংলাদেশের বোধহয় ভারতীয় মিডিয়াতে আসতে একটু সমস্যা হচ্ছে। তার কারণ
তারা বলছেন ভারতীয় মিডিয়া নাকি বাংলাদেশ সম্বন্ধে খুব খারাপ খারাপ কথা বলছে। বিশেষ করুন আমাদের বাংলাদেশ সম্বন্ধে কোনো খারাপ কথা বলার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু এটা কি করছে? চুরি করছে তো। আমি সরাসরি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, ভারতের কাছে চাইলে পরেই তো আমরা দিয়ে দিতাম, চুরি করছে কেন বাংলাদেশ? সে কি? সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আপনার মাধ্যমে। নমস্কার। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ আজকের থেকে চুরি করছে না, এটা ধারাবাহিকভাবে চুরি করছে। আচ্ছা। কেন যে এই আপনার চিনি চোর, লবণ চোর, তারপরে সীমান্ত এলাকা থেকে, আমাদের এলাকা থেকে, অর্থাৎ ভারতবর্ষের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন টাইমে এরা এই সমস্ত চুরি করে তাদের লোকজনকে এরা বারবার করে বাংলাদেশে ওরা নিয়ে যায় আর কি। এটার জন্য বারবার চেষ্টা করা হয়েছে বন্ধ করবার জন্য, এই চোরাচালান বন্ধ করার জন্য। অনেকটা সফল হয়েছে, অনেকটা সফল হয়ে গেছে। এখন তো তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু একটা টাইমে দেখা যেত যখন কাঁটাতারের বেড়াগুলো থাকতো না বা ছিল না, সেই সময় অনেক এপার ওপার করে চুরি করা হতো আর কি। সেটা বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ হবে, বাকি অংশটুকুও বন্ধ হয়ে যাবে নিশ্চিত। কাঁটাতারের সম্পূর্ণ বেড়াটা হোক, তারপরে বাংলাদেশ আর আমাদের খাদ্য বা আমাদের দ্রব্য, ভারতবর্ষের দ্রব্য আর চুরি তারা করতে পারবে না। সেই ব্যবস্থা অলরেডি ভারত সরকার নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা। আপনারা যে কথাটা বলছেন যে আমরা এখনো সহানুভূতিশীল বাংলাদেশের প্রতি দেখাচ্ছি, এখনো মানে প্রতিবেশী দেশ হিসাবে ভারত সরকারের যা আমাদের যা বক্তব্য সেটা আমরা বারবার রেখেছি। বিভিন্ন সময়ে যে অধিবেশন বা সভা সমিতিগুলো হয় সরকারিভাবে, সেগুলোতে আমাদের বক্তব্য রাখা আছে। আমরা ভারতবর্ষ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকুক, সেটা আমরা চাই। কিন্তু অবৈধ চোরাচালানকারীরা যেভাবে দিনের পর দিন বেড়ে চলছে, এটা নিয়ে একটা উদ্বেগের বিষয়। নিশ্চয়ই এর একটা বিহিত বা ব্যবস্থা ভারত সরকারের আধিকারিকরা করবেন বা যারা দায়িত্বে রয়েছেন তারা সেটা দেখবেন, এটা আশা করি। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া কমপ্লিট হয়নি। এই কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে আমরা যখনই ফেন্সিং দিতে গিয়েছি, এর আগেও দেখেছি তারা বাধা দিয়েছে, তাদের সঙ্গে বিজেপি তারা বাধা দিয়েছে, এরকম আর কি হয় আর কি। কিন্তু এটা আমরা বরদাস্ত করব না। আমাদের ভারতের সীমান্ত সংলগ্ন এলাকার যারা সাধারণ মানুষ, ভারতীয় মানুষ, তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ। আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে সমস্ত সাধারণ মানুষরা এসে আমাদের সীমান্ত এলাকায় ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদের এলাকার সাধারণ মানুষও কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, সেটা আমরা দেখেছি। এটা খুব ভালো লক্ষণ। এর আগে এটা ছিল না। দেশপ্রেম লাস্ট 10-15 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষের মধ্যে একটা জাতীয়তাবোধ তৈরি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও বিএসএফকে সঙ্গে নিয়ে, তারাও বিএসএফকে উৎসাহ দিয়ে সীমান্ত রক্ষা করবার যে প্রচেষ্টা তারা কিন্তু উদ্যোগ দিয়েছে। এটা খুব ভালো লক্ষণ বলে আমরা মনে করি। তার মানে এটা ভারতীয় সেনাবাহিনীকে সহযোগিতা করার যে মানসিকতা আজ থেকে 20 বছর আগে ছিল কিনা সন্দেহ, এখন সেটা তৈরি হয়েছে। সেনাবাহিনীর যারা রয়েছে তারা ভারতীয়দের সঙ্গে সহযোগিতা দিয়ে আরো বেশি পরিমাণে তারা সীমান্ত পাহারা দিচ্ছে এবং ভারতবর্ষের নাগরিকদের সহযোগিতা নিচ্ছে। খুব ভালো ভারত সরকারের এই উদ্যোগ। বেশ, আমি গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, কার্যত আলীবাবু বললেন যে চুরি করাটা তাদের অভ্যেস। দেখুন, শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা সকলকে। শোনা যাচ্ছে, শুভ সন্ধ্যা। বলো। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেভাবে করে ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষে বিভিন্ন সময় সন্ত্রাসবাদী মৌলবাদীদের ঢুকিয়ে দিয়ে যেভাবে করে ভারতবর্ষের বিভিন্নভাবে শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে দেওয়ার বা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করবার জন্য যে অপচেষ্টা বা বিভিন্ন যে সমস্ত চুরি প্রক্রিয়া থেকে শুরু করে যা যা করছে, প্রত্যেকটাকে ধিক্কার জানাই। কারণ ভারতবর্ষ কখনোই বাংলাদেশের শত্রু রাষ্ট্র ছিল না, অতীতকাল থেকেও ছিল না, এখনো নেই। যারা বাংলাদেশের মধ্যে বিদ্বেষের বিষ ঢুকিয়ে দিয়ে
মানুষের মধ্যে এবং ভারতবর্ষের প্রতি প্রতি এই যে বিভিন্ন সময় আমরা ক্রিকেট খেলাতে দেখি, যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ হয় ওয়ার্ল্ড কাপে, সেই ওয়ার্ল্ড কাপে যখন হেরে যায় ইন্ডিয়া ফাইনালে, তখন দেখি বাংলাদেশিদের খুব উৎসাহ উদ্দীপনা, তারা বোম ফাটায়, তারা তারা আনন্দ করতে যায়, তারা খাওয়া দাওয়া করতে যায়। এটা দেখে খুব হচ্ছে আমরা ভারতীয়রা খুব কষ্ট পাই। এই ধরনের যে বাংলাদেশকে নিজের নিজের প্রতিবেশী দেশ বা ভাই বা বোনের মতো করে করে যে বাংলাদেশকে ভারতবর্ষ এতদিন লালিত পালিত করলো, খাদ্য সমস্যার সমাধানের যখন যখন এখন এমার্জেন্সি চলছে, তখন সেই সময় আমায় খাবার পাঠিয়েছে। আজকে যদি ভারতবর্ষে সেই সময় খাবার যদি না হতো, তাহলে প্রত্যেকটি মানুষ মারা যেত সেই সময়টাতে। আজকে লজ্জা লাগে যে এরা এই ধরনের চিত্র আমাদেরকে দেখতে বাধ্য করাচ্ছে। আমরা খুবই মর্মাহত। আমাদের আজকে যে সাইফ আলী খানের যে হামলাকারী, সে ধরা পড়েছে, সেও নাকি বাংলাদেশ থেকে আগত। না, এই ক্ষেত্রে অভিযুক্ত আইনজীবী কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত সেটা প্রমাণিত নয়, সেটা কথা হচ্ছে, তদন্ত সাপেক্ষে এটা সন্দেহ করা হয়েছে, এটা কোনো কনফার্ম নয়। রিপোর্ট বেরিয়েছে, তার ভিত্তিতেই বললাম, নিঃসন্দেহে আপনার কথাটা ঠিক। আগামী দিনে সেই বিষয়গুলো নিয়ে তদন্ত হয়ে প্রকৃত তথ্য উঠে আসবেই। কিন্তু বিষয়টা আজকে দেখুন, এখন আজকে যারা জাল পাসপোর্ট তৈরি করে নিয়ে জাল পাসপোর্ট কিভাবে পাচ্ছে, এটা আমাদেরকে দেখতে লাগবে। বিএসএফ দের মাধ্যমে কি করে চোখে ফাঁকি দিয়ে তারা এদেশে প্রবেশ করছে, এটাও একটা লক্ষ্য রাখার বিষয়। এবং ওখানটায় যে বিজিবি রয়েছে, যে বাংলাদেশ বর্ডার গার্ড, সেই বর্ডার গার্ড কি করে এত সাহস পাচ্ছে যে ভারতবর্ষে সন্ত্রাসবাদী মৌলবাদীদের সহজে পাচার করে দিতে পারছে। এগুলো বিষয়ে তাহলে আমাদের হচ্ছে কূটনীতি থেকে শুরু করে, বিদেশ নীতি থেকে শুরু করে, এবং আমাদের বর্ডারগুলোকে, এখানে কেন্দ্র রাজ্যের বিষয় যদি কেউ বলে এবং আক্রমণ করার চেষ্টা করে, এটাকে আমি সবসময় প্রতিবাদ করে আসছি, বারবার করে। আমাদের দেশ আমাদের ভারতবর্ষকে ভালো রাখতে হবে। ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলো যদি অত্যাচার করে, তাহলে রুখে দাঁড়াতে লাগবে এবং তার প্রতিবাদ করতে হবে। আমাদের ভদ্রতা মানে আমাদের দুর্বলতা নয়। ভারতবর্ষ দুর্বল দেশ নয়, পরমাণুতে এগিয়ে ভারতবর্ষ দুর্বল দেশ নয়। ওরা বুঝতে হবে, বাংলাদেশের যারা শাসক দল ইউনিট সরকার, তাকে বুঝতে হবে যে বকলমে পাকিস্তানের সাথে মিশে গিয়ে পাকিস্তানের সাথে আলোচনা করে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সেটিং করে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, ভারতবর্ষের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করার চেষ্টা। 1 মিনিট লাগবে ইউনিট সরকারকে সেখান থেকে সরে যেতে, 1 মিনিট লাগবে ভারতবর্ষ যদি চায়। কিন্তু আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববে না, এটা আমরা বারবার করে বলছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে লাগবে। মালদা দিয়ে, মুর্শিদাবাদ দিয়ে, পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম আজকে শিলিগুড়ির পাশ দিয়ে, চিকেন নেক দিয়ে, ওখান দিয়েও ঢোকার চেষ্টা বিভিন্নভাবে হবে। এই যে বাংলাদেশ তো বেশিরভাগ অংশটাই, টোটালটাই পশ্চিমবঙ্গের সাথে লাগোয়া আছে। তাহলে সুতরাং আমাদেরকে মনে রাখতে লাগবে যে যেভাবেই হোক এটাকে প্রতিহত করতে লাগবে, এবং ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং ভারতের ক্ষেত্রে যে বা যারা অন্তরায় হয়ে দাঁড়াবে, সে যে প্রতিবেশী রাষ্ট্রই হোক না কেন, তার মুহূর্তের জবাব দেওয়ার টাইম চলে আসছে। এখন আর কোনো ভয় নেই। বুঝতে পেরেছি। আমি এখানে সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, আমার না মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু এবং মূর্তি রহস্য গল্প, সেখানে ভবেন যিনি যে ক্যারেক্টারটা ছিল, সেখানে সরাসরি কাকাবাবু বলছে, ভবেন কাকাবাবুর কাছে দা নিয়ে তেড়ে যাচ্ছে, এবং সেই সময় কাকাবাবু বলছেন, সে কি ভবেন, তুমি কি কিছুই জানো না যে তুমি বুলেটের কাছে তো হার মেনে যাবে, দা নিয়ে এসছো বুলেটের কাছে। এ তো সেই ছবি দেখা যাচ্ছে বিএসএফের কাছে, কার্যত বিজিবিও সেখানে রয়েছেন, তারা দা তরোয়াল নিয়ে যাচ্ছেন। হয় এক্ষেত্রে বিজিবির আগ্নেয়াস্ত্র ব্যবহার করার প্রসেস তারা জানেন না, অথবা বিএসএফকে তারা কার্যত এটা ভাবছেন যে তাদের হাতে বোধহয় বুলেটটা নেই। কোনটা এখানে ঘটছে বলুন তো সোমেন বাবু? আসলে আমার যেটা মনে হয়, বা আমার না, সকলের ক্ষেত্রেই বিদেশ নীতি বা বিভিন্ন ক্ষেত্রে কিছু কঠোর বাস্তবতা থেকে বাংলাদেশের বর্তমান শাসক এবং শাসক দ্বারা প্রচারিত যে
প্রচারণা যেটা আমরা বলি, সেখানে এমন একটা মিথ্যে ফানুস তৈরি করার চেষ্টা করা হচ্ছে কৌশলগত কারণে। কারণ যে প্রতিশ্রুতির ফানুস দিয়ে যে বর্তমান যে আকালের পরিস্থিতি আমরা বাংলাদেশে, সেই আকালের সন্ধানের বাংলাদেশ কবে মুক্তি পাবে, তার যে ঘরোয়া সমস্যাগুলোকে সুরাহা করার কোনো দেখা যাচ্ছে কোনো পথ যখন না খুঁজে পেয়ে ইউনিট সরকার এক প্রকার অন্ধগলিতে হাতড়াচ্ছে, সেই সময় দাঁড়িয়ে অনেকটা পাকিস্তান যেভাবে দীর্ঘ বছর ধরে করে এসছে যে কাশ্মীর জিগির তুলে, অর্থাৎ যখনই রাষ্ট্র ব্যবস্থা মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সমস্যাগুলো থেকে তাকে মুক্তি দিতে পারে না, তখনই কিন্তু বলা যায় যে এই যে সীমান্ত উত্তেজনা, পররাষ্ট্রের প্রতি একটা বিতৃষ্ণা, এগুলোই জিগির তুলে সাময়িকভাবে একটা মিথ্যার ফানুসের প্রোপাগ্যান্ডা তৈরি করা হয়। এটা বেশি দিন লাস্টিং না করলেও এটা কিন্তু মনে রাখতে হবে যে বিদেশ নীতির একটা বড় কৌশল হচ্ছে এই প্রোপাগ্যান্ডা। অর্থাৎ বাংলাদেশ একটা কঠোর বাস্তবকে এড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওনাদের স্বাধীন মানচিত্র যদি দেখেন, সেখানে দেখবেন মানে আমরা যদি একটা কল্পনার ছলে মেনে নিই, সেখানে দেখব ভারতের মানচিত্রের পাশে বাংলাদেশ অনেকটা একটা মানুষের বগলের তলায় যেমন থাকে, সেইভাবে 95% ইন্ডিয়ার সঙ্গে বর্ডার দিয়ে আচ্ছন্ন একটি দেশ। এবং ইন্ডিয়া এই সময় দাঁড়িয়ে যে জায়গায় আসতে চলেছে, আমি বলছি প্রাচুর্যের দিক থেকে বা সামরিক দিক থেকে, সেটা তাদের ঈর্ষার কারণ। কিন্তু এখানে স্বাদ আছে, সাধ্য নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই ধরনের কার্যকলাপ প্রতিনিয়ত হয়ে থাকে। আমরা আমেরিকা এবং মেক্সিকোর ক্ষেত্রেও একই বিষয়গুলো দেখে থাকি। কাঁটাতারের বেড়া দিয়েছে আমেরিকা, তার মধ্যেও ইঁদুরের গর্তের মতো তারা ট্রেন্স কেটে মেক্সিকানরা এদেশে আসে। সেখানে একটা অর্থনৈতিক প্রাচুর্য, আরেকটা দিকে তার প্রদীপের তলায় আলো নেই। এই যে দুটো অসম অর্থনৈতিক বন্টন, তার সঙ্গে ধর্মীয় জিগির, এই সব মিলিয়ে এই যে অসাম্যজনিত একটা দুটো চিত্র দুই মানচিত্রের পাশে, সেখান থেকে এই ধরনের আচরণ খুব স্বাভাবিক বলেই আমরা যারা আন্তর্জাতিক সম্পর্কের নিয়ে গবেষণা করি জানি, সেখানে আমরা পেয়ে থাকি। সেখানে বড় রাষ্ট্রের ক্ষেত্রে তারা এই সহনশীলতার পরিচয় দেয়, এটা স্বাভাবিক। কিন্তু সেটা অতিক্রম করে যাওয়া একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করলে কথায় কথায় যে বড় রাষ্ট্র যুদ্ধ করবে তা নয়, আরো অনেক অল্টারনেটিভ পদ্ধতি আছে, সেগুলোর মধ্য দিয়ে ছোট রাষ্ট্রকে তার এই ছোটখাটো বাচ্চাদের ছেলে মানুষের বদমাইশি দেখানো যায়। কিন্তু সেটা যখন শয়তানিতে পরিণত হয়, সেই শয়তান বাচ্চাদের ঠেকানোর জন্য, শয়তানিকে রুদ্ধ করবার জন্য আমাদের বিভিন্ন পন্থা কৌশল অবলম্বন করে পররাষ্ট্র। আশা করি ভারত রাষ্ট্র সেই পদ্ধতির দিকে এগোবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বেশ, আমি এই জায়গায় যখন এত কথা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বাংলাদেশ বলতেই পারে যে না, আমরা আবারও অপপ্রচার করছি। বেশ, মিডিয়া অপপ্রচার করছে। এবার গ্রাউন্ড লেভেলে, গ্রাউন্ড জিরোতে এই ভারতের যাদের থেকে ফসল কেটে নিয়ে চলে যাওয়া হয়েছে, কার্যত চুরি করা হয়েছে, এই শব্দটাই বোধহয় বাঞ্ছনীয় হবে। কি বলছেন একবার শোনাই, শুনুন। তারপাড়ার ভিতরে আমার জমি আছে, গম চাষ করি আমরা। ওরা জোর মুস্তি গম কেটে ডেলি কাটে, আজ 10 দিন ধরে ডেলি কাটছে গম। বিডিআর দেখছে, বিডিআর দেখে কিছু বলছে না বিডিআররা। ওরা বিডিআর থাকলে ওরা কেটে জোর করে গম কেটে নিয়ে যায়, মানে বিজিবি। হ্যাঁ, বিজিবি মানে বর্ডার গার্ড বাংলাদেশ। ওরা ডেলি কাটে গম, কালকে কেটেছিল, আজকে করেছে। আমরা যেতে পারছি না, তার ভাই বিএসএফ যখন দিচ্ছে না, বিডিআরটা থাকছে তবু ওরা জোর করে কেটে নিয়ে যাচ্ছে গম।
সকাল 8টার সময় আবার গম কেটেছে, গতকালকে তো কেটেছে, কিন্তু গম কাটাটা শুরু হলো এই যে আপনার যেদিন তার বাড়া বন্দি এটা করে না, বাধাটা করে না, সেদিন থেকে গম কাটা চলছে, প্রতিদিন কাটছে ওরা। তো আমরা কীভাবে চলবো? আমরা ফসল লাগাচ্ছি এত কষ্ট করে, ওরা কেটে নিয়ে চলে যাবে? নিয়মিতভাবে কাটছে, রোজ প্রতিদিন কাটছে নিয়মিতভাবে, মানে যেখানে তার কাটা নেই সেখানেও কাটছে। আচ্ছা, এখানে তার কাটা আছে, আমরা শর্ট করে যেতে পারছি না, ওরা সে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা কি করবো? আমরা এইভাবে আমাদের নিজের ফসল এভাবে নষ্ট করবো? আমরা প্রতিরোধ করতে কি জানি না? আমরা প্রতিরোধ করবো, ওদের ফসল নষ্ট করবো আমরাও, দেখি কত পারে। আর এইগুলো হচ্ছে সব ইংলিশের নেতৃত্ব হচ্ছে, আর বাংলাদেশের বিডিআর কিছু বলছে না। ওরা বাংলাদেশের যারা বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজেপি, ওরা কিছুই বলছে না। এই রে, আমি তো ভেবেছিলাম বোধহয় চুরি করতে এসছে, এরা তো ডাকাতি করছে। বাংলাদেশ কি ডাকাত রাষ্ট্রে পরিণত হলো রতনবাবু? রতনবাবু, আমি জানি না আপনি আর কতক্ষণ হাসবেন। আমি বলছি বাংলাদেশ কি ধীরে ধীরে ডাকাতে পরিণত হলো? আমি ভেবেছিলাম চুরি করছে, ডাকাতি করছে তো দিনে দুপুরে। বলি অঞ্জনদা। হ্যালো, হ্যাঁ বলুন। সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। সোমেন বাবু খুব ভালো বলেছেন, আর একটু বলতে হবে সোমেন বাবুকে। বলবেন, বলছি যে অঞ্জনদা, দেখুন আমরা একদম যেখানে থাকি একদম বর্ডার সংলগ্ন এলাকা। আপনি মুর্শিদাবাদের অনেকগুলো চিত্র দেখালেন, এর মধ্যে মুর্শিদাবাদেরও আছে ভগবানগোলা বা তার মানে আত্মীয়গঞ্জ বর্ডার খুবই কাছে। আমরা প্রায় আগে যেরকম ভাঙনের সময় বর্ডারে যেতাম বা বর্ডারের কাছে ফুটবল টুর্নামেন্ট খেলতে যেতাম, এই যে ফসল কেটে নিয়ে যাচ্ছে বা ধরুন ওই দা হেসো, ঢিল মারছে, পাথর মারছে, ঠিক আছে, এগুলো ধরুন এটা কোনো মানে বলবো না যে বড় সড়ো একটা সমস্যা। কারণ কাটাতারের যারা ওখানকার লোকাল যারা আছে, চাষি যারা মানে চাষাবাদ করে, তারা চাচ্ছে তাদের ফসলটা অন্তত পক্ষে ওরা জানে এইভাবে না। নেটওয়ার্কে কিছু নিয়ে যায়, বুঝলেন? কারণ ওখানে 24 একটা ফাঁকা জায়গা, হ্যাঁ, যেখানে যেরকম বাবু আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু আছে, ফসল লাগাতে পারে, তারা কষ্ট করে বস্তা জল নেমে গেলে তারা তলায় দিয়ে সামাতে তখন কিছু। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলুন। যেহেতু ফাঁকা জায়গা পড়ে থাকে, যার জন্য ধরুন ওসব জায়গাতে সেরকম ভাবে কাগজপত্র দলিল টলিল কিছু নাই, যে যেরকম ফসল লাগায় সেরকম এগুলো ছিচকে চোট করে এসব বলে ধরুন সময় নষ্ট ছাড়া কিছু না। কিন্তু যেটা মূল বিষয় অঞ্জনটা, সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি আজকের একটা আপনার খবরের কাগজে যেটা দেখলাম যে গত টার্ম যে নির্বাচনে জিতেছিল, তারপরে কিন্তু কিছু ওই দেশের বাংলাদেশের বংশোদ্ভূত যারা আছে তারা ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু ট্রাম্প তখন জিজ্ঞাসা করেছিল তাদেরকে যে আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের যারা সহযোগিতা করেছিল, যে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী তিনি কোথায়, মানে ইংলিশের কথা বলেছে ট্রাম্পকে হারানোর জন্য। সেই ট্রাম্প কিন্তু আবার ফিরে এসছে ক্ষমতায়, আর এখন কিন্তু ইংলিশ কিন্তু বাংলাদেশের প্রধান, ঠিক আছে। আন্তর্জাতিক ব্যাপার একটা দেখবেন রতন বাবু, আপনি কিন্তু মানে গোপনে একটু হুমকি দিচ্ছেন, বাংলাদেশ আবার আপনাকে নিয়ে উল্টো পাল্টা বলবে, সাবধান। না বাংলাদেশে যে সরকারটা চলছে অঞ্জন না, এখানে আপনি যেহেতু আমি একটু বলে নিই, বাংলাদেশে একটা মৌলবাদীর অংশ তারা পাকিস্তান চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতবর্ষের সঙ্গে একটা শত্রুতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তারা ইন্দিরা গান্ধীকে স্বীকার করে না, ইন্দিরা গান্ধী তারা সেটা মানে না, সেটাই কিন্তু বাংলাদেশ নয়। বাংলাদেশ এটাই কিন্তু বাংলাদেশ নয়, শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তি নয়। রতনবাবু, আপনার সঙ্গে আরো কথা বলবো, কিন্তু আমার হচ্ছে নেটওয়ার্কে কিছু আলীবাবুর কাছে যাবো। আমরা মনে করি বেশ, রতনবাবু আপনার কাছে আসবো, আমি আলীবাবুর কাছে একটু যাবো। রতনবাবু যেটা বলার চেষ্টা করছেন, সামগ্রিক স্তরে যেটা বোঝা যাচ্ছে, আলীবাবু আমার মনে হয় বাংলাদেশের ইন্ডিয়ানে যে ঝামেলা হওয়ার যে চেষ্টা করছে, বিদ্বেষমূলক চেষ্টা করছে, আমরা এটা মানে কোনো সাম্প্রদায়িক বা
রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সমস্যা না, ওদের খুব খিদে পেয়েছে একটু খাবার দিয়ে দিলে ওরা থেমে যাবে। আমার মনে হয় ভারত সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট তাদের খাবারের একটু ব্যবস্থা করা উচিত, নইলে এইভাবে তো চলতেই থাকবে, তারা চুরি ডাকাতি করছে, যাতা চলছে। আলীবাবু ঠিকই বলেছেন না, ওদের একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে, একটা কিছু দরকার সেটা নিশ্চয়ই ভারত সরকার সেই ধরনের প্রস্তুতি রেখেছে, প্রতিরক্ষা দপ্তর, সেটা নিশ্চয়ই সময় মতন সেটা বলা যাবে, এখন তো আর বলার সময় হয়নি। তবে যে কথাটা বলার জন্য আমি একটু বলছি, সীমান্ত এলাকায় যে কাঁটাতারের বেড়াটা আমরা যে পজিশনে দেখছি, সীমান্ত এলাকায় রঞ্জন বাবু, সীমান্ত এলাকায় আমরা যে কাঁটাতারের বেড়াটা দেখছি, ওটার থেকে বাংলাদেশের দিকে মানে আরো ভিতরে প্রায় 100 মিটার জায়গা আমাদের ভারতীয় জায়গা কিন্তু পড়ে আছে। সব জায়গায় সীমান্ত কাঁটাতার থেকে শুরু করে 100 মিটার ভিতরে ভারতেরই জায়গা। তো এই জায়গাগুলোতে ভারতের চাষিরা কাঁটাতার পেরিয়ে তারা চাষবাস করে। এইটা ভারতের আন্তর্জাতিক যে আমাদের যে ওখানকার প্রোটোকল হিসাবে যেভাবে বেড়াটা দেওয়া হয়েছে, 100 মিটারের বেশি জায়গা ছেড়ে বেড়া দেওয়া হয়েছে। সেই কারণে ভারতীয়রা যখন বিএসএফ এর কাছ থেকে অনুমতি নিয়ে ভোটার কার্ড বা আধার কার্ড এরকম জমা দিয়ে, ছবি জমা দিয়ে যখন তারা নিজের জমিতে গিয়ে চাষবাস করে, এবার যেটা হচ্ছে সেই চাষবাসগুলো যখন হয়ে যায় তখন ওই বাংলাদেশিরা এসে ডিস্টার্ব দেয়, তারা এসে ওই ফসলগুলো কেটে নিয়ে যায়। এই যে আগ্রাসী মানসিকতা ওদের, ভারতের ক্ষতি করে দাও, কিন্তু সেই সময় আমাদের ভারতীয় চাষিরা তারা যে ভিতরে আসবে সহজে, চাইলেই তো আর আসতে পারবে না, কারণ আমাদের একটা সিস্টেমের উপরে আমাদের দেশের কাঁটাতারের যারা আধিকারিক, যারা এই বিষয়টা দেখে, তারা বিএসএফ তারা সেটা মেনটেন্স করে, কিন্তু উপস্থিত সময় পৌঁছানোর আগে তারা ক্ষতিটা কিন্তু করে দেয়। এটা বারবার প্রতি বছরেই এই কৃষকদের এই ক্ষতিটা হচ্ছে। এটা আমরা ভারত সরকারের কাছ থেকে এই বিষয়টা চাই যে একবারে 0 পয়েন্টে যদি কাঁটাতারের বেড়াটা দেয়া যায় তাহলে এই সমস্যাটা থাকবে না। কিন্তু আমরা বারবার করে বলার পরেও একটা বিষয় আমরা দেখেছিলাম যে প্রশাসন আমাদের যেটা বলতে চেয়েছিল যে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না, কারণ ভারতীয় মানে সীমান্ত রক্ষী বাহিনীর তাদের একটা শুধু নিরাপত্তা না, এটা দেশের একটা পলিসি আছে যে 100 মিটারের মাঝখানে আমাদের গ্যাপ রেখে রাখতে হবে, যাতে আমরা কোনো একটা টাইমে আমরা প্রতিরক্ষার কৌশলটা আমরা সেই সময় প্রয়োগ করতে পারি, যার ফলে প্রতি বছরই আমাদের কৃষকদের কিছু না কিছু ক্ষতি হচ্ছে। এটা কিন্তু ঘটনাই, কিন্তু এর থেকে উদ্ধার পাওয়ার একটা রাস্তা, সেটা হচ্ছে সমবেতভাবে কৃষকরা যদি কাঁটাতার পেরিয়ে গিয়ে তাদের ফসল আপনার কাটার চেষ্টা করে, সেটা কিন্তু সম্ভব হবে। কিন্তু এইভাবে তো বলা যাবে না, একটা সমস্যা স্থায়ীভাবে কিন্তু এটা দেখা যাচ্ছেই। 1 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার, তারা যেভাবে তারা যে হতাশায় ভুগছে, এতদিন ভারত বিরোধিতা যেভাবে করতো, আজকে কিন্তু সেই ভারত বিরোধিতাটা অনেক কমে আসছে, কমসে কম 25% কমেছে তাদের। কেন? ক্লান্ত হয়ে গেছে, বুঝতে পেরেছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে সরকারের। আমি বুঝলি ভারত সরকারের বিরুদ্ধে যে ধরনের তারা করতো, এখন কিন্তু সেই জায়গায় নেই। তারা বুঝতে পেরেছে যে ভারত ছাড়া তাদের আর উপায় নেই, ভারতবর্ষ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। যতই বাইরের বন্ধু থাকুক না কেন, প্রতিবেশীটাই হচ্ছে তাদের কাছে মেইন। সেই জন্য বাংলাদেশ সরকার এখন আস্তে আস্তে উপলব্ধি করছে যে কি করে আমাদের ভারত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। আমরা সেটা চাই যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা তাদের ভুল বুঝে ভারত সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করুক, এটা তো আমরা চাই। আমরা চাই বাংলাদেশ যেন কোনো অন্য বিদেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক না পারে। হ্যাঁ বলুন রতন বাবু, বলুন। রতন বাবু, আবারও আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। বলুন। রতনবাবু, আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে। আমি এখানে সরাসরি সোমেনবাবুর কাছে একটু যাব, তারপরে আমি গৌরাঙ্গবাবুর কাছেও যাব। সোমেনবাবু, একটি বিষয়। হ্যাঁ রতনবাবু, বলুন। বলুন। যে 10 বছরের জাতীয়তা, হ্যাঁ, তার আগে জাতীয়তাবোধ ভারতবর্ষের মানুষের মধ্যে
বা সেনাদের মধ্যে আমাদের মধ্যে। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে। জাতীয়তা হিন্দু মুসলিম করে যাচ্ছে। আর আমার খুব ভালো লাগছে, আলীবাবুকে ভালো লাগছে যে উনি একজন বিজেপির প্রতিনিধি হিসেবে ওখানে বসেছেন, আর আপনাদের নেতারা তিনি হাজারবার হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম লুঙ্গি বাহিনী, এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। সমেসে আসি বেঈমান ফির ভি মেরা দেশ মহান। খুব বিস্ফোরক মন্তব্য করলেন আপনি রতনবাবু। আমি আলীবাবুর কাছে যাবো, আলীবাবুর থেকে উত্তর নিতেই হবে। আলীবাবু বলুন। না, রতন বাবুকে যেটা বলছি, একটা পলিটিক্যাল পার্টির বক্তব্য বিভিন্ন ভাবে তার উপস্থাপনা করছে, সে ঠিক আছে। আমরা বিজেপি পার্টি যেটা বলেছি, হিন্দু মুসলমান এরকম বিষয় নয়, জাতীয়তাবাদের কথা আমরা বলছি। আমরা কখনো পার্টিকুলার, আমরা এই জাতীয় মানে দলের যে আপনার সর্বভারতীয় স্তরে যারা বিবৃতি দিচ্ছেন, আমাদের মুখপাত্ররা যারা রয়েছেন, প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, প্রতিরক্ষা মন্ত্রী বলুন, বিদেশ মন্ত্রী বলুন, তারা কি বলছে? তারা কি কখনো কিছু বলছে? তাহলে দলের সরকারের সর্বোচ্চ সরকারের মন্ত্রী তারা কি বলছে বলুন না, তারা তো বলেনি। আপনি কোথায় একজন কর্মী সমর্থক কি বলছে সেটার সঙ্গে তুলনা করলে তার হবে না। এক, দ্বিতীয় যেটা বিষয়, ভারত সরকারের পরিষ্কার পলিসি, আমরা ভারতবর্ষের 142 কোটি মানুষের কথা বলছি, 142 কোটি মানুষ জাতীয়তাবাদী উদ্বুদ্ধ, তারা ভারতপ্রেমী, তারা দেশপ্রেমী, এবং ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে ভারতবর্ষের কোনোদিন বিপদ হলে সঙ্গে সঙ্গে আমার 142 কোটি মানুষ ভারত সরকারের পাশে দাঁড়াবে, সেই কথাই আমরা বলার জন্য চেষ্টা করছি। কে কোথায় বিচ্ছিন্নভাবে কি বলেছে, প্রধানমন্ত্রী কোন সময় একটা বিবৃতি দিয়েছে বাংলাদেশ নিয়ে? ভারত সরকারের বিদেশমন্ত্রী ভারত সরকারের বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছেন। ভারত সরকারের বিদেশমন্ত্রী, ভারত সরকারের বিদেশ সচিব, তারা পরিষ্কার করে ভারত সরকারের বক্তব্য স্ট্যান্ড কি আছে ভারতবর্ষের সেটা জানিয়ে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দিয়েছে? দেখুন, আমরা বাংলাদেশকে এইভাবে বাংলাদেশকে ভারত সরকারের প্রধানমন্ত্রী একটা বিবৃতি দেবে আর বাংলাদেশ একেবারে উঁচু শিখরে উঠে যাবে, এইরকম আমাদের প্রধানমন্ত্রী এরকম নন। প্রধানমন্ত্রী তার বিদেশ মন্ত্রীর মাধ্যমে, বিদেশ সচিবের মাধ্যমে ভারত সরকারের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন, তাকে প্রধানমন্ত্রীকে বলতে হবে না সেই বিষয়ে। আজকে গোটা নিউজ চ্যানেল আজকে সৈফ আলী খানের ওখানে যে হামলা চালিয়েছি গোটা ভারতবর্ষ। আপনারা কথায় কথায় সৈফ আলী খানে চলে গেলেন এবং ভারতের মধ্যে রতনবাবু আমি বুঝতে পেরেছি, আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পেরেছি। রতনবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করুন আজ আমাদের যে টপিক ছিল, আমরা বাংলাদেশের কিছু অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে যাচ্ছে এবং চুরি ডাকাতি করছে। আমি ডাকাতি শব্দটা পরে সংযোজন করেছি, কেননা কিছু বাইট শুনে আমি খুব অবাক হয়েছি। এবং সে জায়গায় কংগ্রেস বিজেপি আপনারা করতে শুরু করে দিলেন। অর্থাৎ এইবার তো বুঝতে পারছি যে বাংলাদেশিরা কেন এরকমভাবে বলতে পারছেন। আপনারা নিজেরাই নিজেদের রাষ্ট্রে এরকম আলোচনা করছেন, বাংলাদেশিরা তো আরও বেশি করে বলবে, বলার সুযোগ পাবে। আপনারা একে অপর দিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন, মাঝ থেকে বাংলাদেশের লোকেরা আরও বেশি পরিমাণে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। একটু বুঝুন, আপনারা যথেষ্ট বাঘা সমর্থক আমি আশা রাখি যে কোনো দলের, তারপরে আপনারা এই ধরনের মন্তব্য কেন করছেন রতনবাবু? দেখুন রঞ্জন দা, আমরা সবসময় দেশের কোন সংকট অবস্থা হলে আমরা দেশের পাশে আছি। দেশের সংকটের অবস্থায় আজকে আমরা বাংলাদেশ নিয়ে শো করছি। এই মোমেন্টে যখন বাংলাদেশের নাগরিকরা যখন এই ভিজুয়ালগুলো দেখবে, এই শো যখন দেখবে, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর দর্শক আছে যারা আমাদের এই শো দেখেন, তারা কি বলবেন? কংগ্রেস বিজেপি করছেন তারা বাংলাদেশ নিয়ে আলোচনার মধ্যে। প্লিজ রতনবাবু, আমি আপনার সাথে একমত। এক মিনিট আপনার সাথে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের যে ভারতবর্ষে আপনার নেটওয়ার্ক আটকে গিয়েছে। অনেকদিন আগে থেকে পরিস্থিতি হয়, আমরা কে বিজেপি কে
বুঝতে পেরেছি। কে কংগ্রেস কে বিজেপি আপনাদের মাথা ব্যথা নেই, শুধু প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী কেন এখনো বিবৃতি দেয়নি সেটা নিয়ে মাথা ব্যথা রয়েছে। আমি 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 সোমেনবাবুর কাছে যাব। সোমেনবাবু বলুন, আপনার নেটওয়ার্ক একদম স্ট্রং রয়েছে, বলুন। আমি যেটা বলতে চাইছি যে এক হচ্ছে যে বলেছি যে নিরাপত্তার ক্ষেত্রে যুদ্ধ বা সেই ধরনের চরম পরিস্থিতি ছাড়াও বিদেশ নীতির ক্ষেত্রে বৃহৎ রাষ্ট্র তার এই অনুপ্রবেশের যে বিভিন্ন রকম অধ্যায় ঘটে থাকে ছোট রাষ্ট্রগুলি থেকে, সেখানে বিভিন্ন রকম পদ্ধতি নিয়ে থাকে। সেখানের ক্ষেত্রে এই যে বারবার উঠে আসছে যে সীমান্তবর্তী গ্রামগুলো তাদের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা, আসলে সেখানে আমার মনে হয় আমি অনেক বেশি গুরুত্ব দিই এই জাতীয়তাবাদ, যেটা নাকি অনেকটাই ভাবাবেগের ওপর নির্ভরশীল, সেই যুগটার থেকেও আমরা অনেক বেশি বাস্তববাদী হয়েছি। তাই সেই বাস্তববাদী নীতি অনুসরণ করে এই যে সীমান্তবর্তী গ্রামগুলো, এখানে কর্মসংস্থান সুনিশ্চিত করা এবং গ্রামবাসীদের যে যোগাযোগ ব্যবস্থা সেগুলোর সঙ্গে আরো উন্নত পরিস্থিতি সৃষ্টি করা, তাহলেই কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই এই অনুপ্রবেশের ঘটনা থেকে আমরা বিরত থাকতে পারবো বলে বিশ্লেষকরা মনে করেন। সেটাই আমি উপস্থাপন করলাম। দ্বিতীয় একটা পয়েন্ট বলে শেষ করব, আমরা তো অনেক উদারতা দেখিয়েছি, তার ফলে টাকিতে আমাদের জানি যে বিসর্জনের সময় আমরা বর্ডার ওপেন করতাম এবং সেখানে কি দেখেছি, বিশাল বিশাল ময়ূরপঙ্খী ওই যে নৌকোগুলো দিয়ে এসে গ্রামবাসীদের ভেতরে ঢুকে সেই সুযোগের অসৎ ব্যবহার করে লুট তারা শুরু করেছিল। এবং বছর দশেক হয় আমি যতদূর জানি, আমি নিজেও যেতাম ওই অনুষ্ঠানে, সেই যে বিজয়ার পর্ব সৌহার্দ্য সেইটা ক্রমশ পরিণত হচ্ছিল অনুপ্রবেশের এক মহামিলনের জায়গায়, অনুপ্রবেশকারীদের একটা বছরান্তে সুযোগ হিসাবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনী বা ভারত রাষ্ট্র বিগত কয়েক বছরে দেখতে পাচ্ছি কঠোর ব্যবস্থা নিয়েছে এবং সেখানে নদীর বরাবর আমরা দেখেছি যে লোহার চেন তারা দিয়ে, এবং সেই দিনগুলোতে আর এখন বর্ডার ওপেন হয় না। সেই যে পদ্ধতি আমরা থেকে পিছিয়ে এসেছি, অর্থাৎ ভালো দিক থেকে আমরা দরজা খুলেছি, কিন্তু সেখানে ক্রমশই যদি বিষাক্ত হাওয়া আসে আমরা বাধ্য হই সেই দক্ষিণা দরজা বন্ধ করে দিতে। সুতরাং টাকির যে ঘটনা, সেই ঘটনা আমাদেরকে এই শিক্ষাই দেয় যে পরিবেশ পরিস্থিতি হলে আমরা বাধ্য হব যে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে। বুঝতে পেরেছি। আমি এখানে সরাসরি গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, একটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি, আলিবাবু সেই বিষয়ে আলোকপাত করেছেন। ফেন্সিংয়ের যে বিষয়টি রয়েছে, কার্যত বাংলাদেশের অনেক নাগরিক একথা বলছেন যে ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র নয়। সে জায়গায় ভারত যদি তাদের লিমিটেশনের মধ্যে সেই ফেন্সিংটা করে তাহলে তাদের কোনো আপত্তি নেই, কি বলবেন? দেখুন, যে ফেন্সিং এর যে ব্যবস্থা রয়েছে, ফেন্সিং এর ব্যবস্থা অনেকটাই পিছনে ছিল, যার ফলে অনুপ্রবেশ চলছিল, কিছুটা বাদ ছিল, 13-14% ফেন্সিং বাদ ছিল। কেন স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষে ফেন্সিং হলো না, সেটা তো অবশ্যই যারা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তাদেরকে এই জবাব দিতেই লাগবে। কিন্তু তার পাশাপাশি আমি একটা বিষয়ের উপরে জোর দিচ্ছি, যদি ফেন্সিংটাকে যদি গুরুত্ব দিতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএসএফ এর জওয়ান নিযুক্ত করা এবং তাদের যে টেন্ট এবং তাদের যে চৌকি হয় বা যাই হোক না কেন সেগুলোকে বাড়াতে লাগবে। আজকে বাংলাদেশের মতো রাষ্ট্র দুর্বল, পিছিয়ে পড়া, সে বুঝে গেছে ভারতবর্ষ সামরিক দিক থেকে মনে হয় অতটা শক্তিশালী নয়। তার জন্য তো এত আস্ফলন, এত কথা বলতে পারছে। তার কারণ 10 বছরে কোনো বর্ডার বিএসএফ নিযুক্ত করা হচ্ছে না। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে মাত্র 1-1.5 বছরের জন্য নিযুক্ত করে চাকরি ছাঁটাই করে দেওয়া হচ্ছে, যেখানে বর্ডার বিএসএফরা সেনা জওয়ানরাও আন্দোলন করতে দেখা গেছে, দিল্লির রাজপথে আন্দোলন করতে দেখা গেছে, তারা খাবার পায় না, তারা বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত। এগুলো সবাই সুযোগ নিচ্ছে, যার ফলে মৌলবাদীদের আস্ফালন প্রতি মুহূর্তে বেড়ে গেছে। আজকে বাংলাদেশ চুরি করবে না তো কি করবে?
দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে পৌঁছেছে। যারা জোর করে রাতের অন্ধকারে জোর করে দিয়ে ক্ষমতা দখল করতে গেছিল, তারা ভাবছিল কোনো কিছু নতুনত্ব হয়তো আসবে, চাকরির সংস্থান হবে, যুবকদের জন্য কর্মসংস্থান হবে, শিক্ষা ব্যবস্থায় তাই কোটা সিস্টেম ফিরে বন্ধ হবে, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে। কিন্তু আজকে কি গিয়ে দাঁড়ালো? কার হাতে দিল? যাকে ডেমোক্রেটিক পার্টি যখন চলছিল, যারা ক্ষমতায় ছিল আমেরিকার, সেই আমেরিকার একজন ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বরা জোর করে মোহাম্মদ ইউনূসকে ওখানটায় বসিয়ে দিল। যখন দেখলো যে রিপাবলিকান পার্টি চলে আসছে ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, আর ইউনূস হচ্ছে ওখান থেকে আমেরিকা থেকে কোনো সাহায্য পাবে না, শর্ট করে সুইং করে গেছে পাকিস্তানের দিকে, পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, যাতে বিপদে যদি ইন্ডিয়া যদি আক্রমণ শুরু করে তাহলে পাকিস্তানে যাতে সাহায্য নিতে পারে। পিছন দিক থেকে এর পিছনে মাথা হয়ে চীন তো খেলছেই, কারণ ভারতবর্ষ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ট্রেডের জায়গা, ব্যবসার জায়গা, এখান থেকে খেলবেই। এই জায়গা থেকে আমাদেরকে সবসময় মনে রাখতে লাগবে যে ভারতবর্ষকে যেভাবে যে কোনো প্রকারে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে এখন দেখানোর সময় চলে আসছে। আমি বারবার করে বলছি, সে নৌসেনাই হোক বা বিএসএফ হোক, বর্ডার হোক, যেভাবে হোক, আজকে সেনাতে রিক্রুটমেন্ট এবং ফেন্সিং এটা জরুরি আছে। কেন বন্ধ আছে? এটা তো কেন্দ্র সরকার অবশ্যই জবাব দিবে। এবং কেন এটা নিয়ে জোরদার করছে না? কেন অনুপ্রবেশ হবে? কেন হচ্ছে বিভিন্ন জায়গায় একটা রাজ্যে, আজকে আসামের ক্ষেত্রেও হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এখানে হচ্ছে মৌলবাদীরা ঢুকছে, সব দিল্লিতে ঢুকে যাচ্ছে, বিভিন্ন জায়গায়। আমি রোহিঙ্গার একজন আজকে ঢুকতে দেখলাম, আজকে ধরা পড়েছে, আজকে রোহিঙ্গারও একজন ধরা পড়েছে। এই যে বিভিন্ন বিশৃঙ্খলা। আজকে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখবো, আজ টোটালে 13 জন জঙ্গি ধরা পড়েছে। এই যে বিষয় ভাবা যায়, আজকে চিন্তার বিষয়, উদ্বিগ্নের বিষয় দাঁড়িয়েছে। বিএসএফ কে আরো জোরদার হতে হবে। স্বরাষ্ট্র দপ্তর যদি না পারে তাহলে স্বরাষ্ট্র দপ্তর ছেড়ে দেওয়া উচিত। নরেন্দ্র মোদী যদি ব্যর্থ হন, নরেন্দ্র মোদীর পদত্যাগ করে দেওয়া উচিত আমার মনে হয়। আর বেশি কথা বলবো না, কারণ আমাদের যত দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বা পাকিস্তানের মতো ছোট দেশগুলো আমাদেরকে থ্রেট দিতে শুরু করছে, এবং আমরা নিশ্চুপ আছি, আমরা আর শান্ত থাকতে পারছি না। আর যারা বলে দেশপ্রেমের কথা, তারা স্বাধীনতার সময়, ভারতের বর্ষের স্বাধীনতায় সেই বিজেপি দলের কোনো রোল ছিল না। তারা বিজেপির সাথে, তারা হচ্ছে ব্রিটিশদের সাথে যুক্ত ছিল। স্বাধীনতা তো তার মানে ক্ষুদিরামকে অপমাননা করা হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমাননা করা হয়, গান্ধীজিকে অপমান করা হয়, মঙ্গল পাণ্ডেকে অপমান করা হয়। ভারতবর্ষের স্বাধীনতায় যাদের রোল ছিল না, তারা স্বাধীনতার কথা যখন বলে দেশপ্রেমের কথা বলে থালি বাজাও, ঘন্টি বাজাও, দেশপ্রেম। বেশ গৌরাঙ্গবাবু, বুঝতে পেরেছি। বেশ, আমি একটি ছবি আপনাদের সামনে রাখবো। সুখদেবপুরে কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শন প্রাক্তন বিজেপি বিধায়ক, স্বাধীন সরকারের প্রাক্তন বিজেপি বিধায়ক, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। সুখদেবপুর কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শন প্রাক্তন বিজেপি বিধায়কের ছবিটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রেটিভ বাংলার পর্দায়। কি বলছেন তিনি একবার রাখবো আপনাদের সামনে, শুনুন। পরিস্থিতি নিঃসন্দেহে থমথমে, কারণ আমরা দেখেছি যে তারকাটা বেড়া দেওয়া নিয়ে প্রায় 11-12 দিন আগে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে এখন বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কিছু লোক এসে, দুষ্কৃতী এসে ভারতবর্ষের জমির ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে। তার জন্য ভারতবাসীরাও এখানে আমাদের সুখদেবপুর যে গ্রামের লোকজন আছে, তারা দল বেঁধে তাদেরকে প্রতিহতও করেছে। এই রকম অবস্থায় তারা ইট পাটকেল চালিয়েছে এবং তাতে আমাদের ভারতবর্ষের তথা সুখদেবপুরের কিছু লোক আহত হয়েছে। কতজন আহত হয়েছে? আমি গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে দেখলাম প্রায় 3-4 জন আহত হয়েছে পাথরের আঘাতে, এবং একজন বিএসএফকেও পাথরের আঘাত লেগেছে পায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাথরের আঘাতে প্রত্যেকে আহত? হ্যাঁ, সবাই পাথরের আঘাতেই আহত হয়েছে। একেবারে অন্তিম পর্বে রয়েছে, আপনাদের তিনজনকে এবার 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথমেই চলে যাব আলীবাবুর কাছে। আলীবাবু, মূলত তিনি যা বললেন যে 3-4 জন আহত হয়েছেন এবং একজন জওয়ানও আহত হয়েছেন, এ তো বিরল ছবি। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমাদের মাননীয় প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার উনি ঘুরে এসেছেন এবং সেখানে দেখেছেন যে কাঁটাতারের বেড়া প্রথম থেকেই ছিল না, কাঁটাতারের বেড়া দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। তার আগেই বাংলাদেশের অশান্তকারীরা
তারা সন্ত্রাসবাদীরা, তারা এসে আমাদের জমির ফসল নেওয়ার চেষ্টা করেছিল। আমাদের স্থানীয় যারা নাগরিক তারা প্রতিবাদ করেছে, জমি যাদের আছে তারা প্রতিবাদ করেছে, আহত হয়েছে। তার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি যে খুব দ্রুত কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হোক এবং মানুষের যে বিষয়টা যেটা তারা অসুবিধার মধ্যে সম্মুখীন হয়েছে সেটার থেকে তারা বিরত থাকবে আগামী দিনে আশা করি। এক আর 2 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা সুসম্পর্ক রক্ষা করবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই বাংলাদেশের বোধোদয় হবে, বাংলাদেশের বিজেপি তারা তাদের সাধারণ নাগরিককে সেখান থেকে ফিরিয়ে নিয়ে তারা একটা শান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করবে। ভারত যেভাবে শান্তি চায় একই শান্তি তারাও চাবে, এইটাই আমরা আশা করি। আমি সৌমেনবাবুর কাছে যাবো। সৌমেনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। এই যা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে বলা যায় যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়েই যে ভারতীয় রাষ্ট্রের উচিত সীমান্ত এলাকাকে সুরক্ষিত করবার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা, যার মধ্যে আমি উল্লেখ করেছি যে সীমান্তবর্তী গ্রামগুলোতে সেখানের সঙ্গে মূল ভূখণ্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা এবং সেনা ছাউনিগুলোকে স্থায়ীভাবে আরও অনেক সেনা ছাউনি এখানে গড়ে তোলা। তার ফলে বলা যায় যে একটা যে সাময়িকভাবে যে এই সেনা ছাউনিগুলো স্থায়ীভাবে হলে যে একটা সীমান্ত অঞ্চল ক্রস করতে হলে একটা ভীত সন্ত্রস্ত অন্য দেশে গেলে দেশেরা পেতে পারে, সেটা তারা দৃশ্যায়িত হতে পারে। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি। গৌরাঙ্গবাবুকে 1 মিনিট সময় দিচ্ছি। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে পৌঁছে গেছে। তারা তো চুরি করতে বাধ্য হয়েছে, মানে খাদ্য সমস্যা দেখা দিচ্ছে। কারণ ভারতবর্ষের কাছ থেকে চাল, ডাল, গম, চিনি, লবণ এগুলো না পৌঁছালে তো তারা কোনোদিনও এতদিনে মানুষ হতে পারতো না। এখন মানুষ হয়ে গেছে, মানুষ হয়ে গিয়ে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে একটা ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী যিনি বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে চলে গিয়ে লুকিয়ে পালিয়েছিলেন আমেরিকাতে বা স্পেনে বা বিভিন্ন জায়গায় তাকে বসিয়ে দিয়ে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে আমরা ভুল করেছি। এখন হচ্ছে মানুষের কাছে টাকাও নাই, খাওয়ারও নাই, রুজি রোজগার নাই, সমস্ত কিছু বাংলাদেশে অশান্ত পরিবেশ মৌলবাদীদের দ্বারা। এই জন্য এই কাজগুলো করছে তারা এই ক্ষেত্রে ভারতকে, যেহেতু শক্তিশালী রাষ্ট্র, ভারতকে অবশ্যই এটাতে বোল্ড ডিসিশন নেওয়া উচিত এবং যা করা উচিত, যা করার তাই করা উচিত। আচ্ছা, একেবারে অন্তিম লড়ে রয়েছি। আপনাদের 3 জনকে অশেষ ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় এই শোতে জয়েন করার জন্য। রতনবাবু আমাদের সঙ্গে ছিলেন। রতনবাবু কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু হয়েছে, রতনবাবুকেও অনেক ধন্যবাদ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, বিশ্বাস করুন শুরুতে যেভাবে আমি বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ চুরি করছে বাংলাদেশ, না এখন আমি এই কথাগুলো বলবো না যে বাংলাদেশ চুরি করছে না। আমি সত্যি এগুলো বলতে চাই না যে অভাব অনটনে রয়েছে বাংলাদেশ। আমি কোনোভাবেই এটা মেনশন করতে চাইছি না যে বাংলাদেশ চুরি করে অনুপ্রবেশ করছে, ভারতে ঢোকার চেষ্টা করছে, এগুলো আমি বলবো না। আমি বলছি বাংলাদেশ ভারতেরই একদম নিকটবর্তী একটি রাষ্ট্র। সে জায়গায় বাংলাদেশে যদি সত্যি কোনো ক্ষতি সাধন হয়, আমরা ভারতবর্ষ হিসাবে, বড় দাদা হিসাবে আপনাদের পাশে থাকবো, কিন্তু প্লিজ চুরিটা করবেন না। কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যায় 7টায় নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। নমস্কার।